প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল জনপ্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ বাস্তবায়ন হলে সত্যিকারের অধিকার ফিরে পাবে জনগণ। রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক, সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা জানালো শিক্ষার্থীরা। জনমত সংগ্রহে চালানো হবে বিশেষ ক্যাম্পেইন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার চায় বিএনপি। ফ্যাসিবাদের দোসররা থাকায় সফল হচ্ছে না সরকার, বললেন সালাউদ্দিন। আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আল্লাহ আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আল্লাহ আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মানব কল্যাণ ও শান্তি কামনা, দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ির পথে মুসল্লিরা। ইজতেমাকে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এজন্য আল্লাহ তাআলার কাছে সকল মুসলমান প্রার্থনা করেছেন। মুসলমানের শত্রু যাতে পৃথিবীতে না থাকে, আমরা সবাই এক থাকবো, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে। বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিচার বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই দুই রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকেও মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। দুপুরে দুই সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় কমিশন প্রধান সহ সদস্যদের কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জনগণ, সিভিল সোসাইটি ও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে। এই রিপোর্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল, উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন করার সুযোগ রয়েছে। এর আগে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দুই কমিশন প্রধান। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করি। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা, এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ নিয়ে রাজধানী মহানগর সরকার বা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, কমিশন 4টি বিভাগকে 4টি
প্রদেশ মন্ত্রণালয় অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। সুপারিশে মন্ত্রণালয় 25টি, অধিদপ্তর 44টি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। সুপারিশে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার নামের প্রস্তাব করা হয়েছে। এছাড়া অপরাধীকে ক্ষমার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিচারিক সেবা সহজ করতে বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সুপারিশ করা হয়েছে। স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। আরও কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারকে আরেকটু সুবিধা দেবে। ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালো সংগঠন দুটির নেতারা। আরও জানান, উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন দল গঠনে জনমত সংগ্রহ করবে শিক্ষার্থীরা। আপনার চোখে নতুন বাংলাদেশ, অন্তত 1 লাখ মানুষের মতামত নেবে তারা। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পূর্তির দিনে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন দলের নাম কি হবে, প্রতীক কি হবে তা ঠিক করবে জনগণই। তাদের পরামর্শের আলোকেই গড়ে তোলা হবে নতুন দল, যেখানে নিশ্চিত হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও রাষ্ট্র কাঠামোতে তাদের দোসর ও চিন্তা ভাবনা রয়ে গেছে। সেগুলো বিলুপ্তে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলাতক শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দেন তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে এ বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না। হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন দলে তরুণদের প্রাধান্য থাকবে। সরকারের সাথে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা পর্যায়ের কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যে থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট মত কিংবা কোনো বংশের হবে না বলেও জানান নেতারা। সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ছাত্রদের তৈরি ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে এটিকে রাজনৈতিক দলিলে রূপ দেওয়ার চিন্তাভাবনা চলছে। প্রেস ক্লাবে কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য বেশি সময় ক্ষেপণের কোনো কৌশল জনগণ মেনে নেবে না। কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের 6 মাস, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সামনে রেখে এই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি।
বাস্তবতা শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জন আকাঙ্ক্ষা বিবেচনায় 6 মাস যথেষ্ট সময়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গতি স্লথ সর্ষের মধ্যে ভূত রেখে সফল হবেন না প্রধান উপদেষ্টা। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে শুনছি 550-র মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, উনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই মন্ত্রী রুমে, উপদেষ্টা রুমে, দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে, যার সাংবিধানিক ভিত্তি তৈরির চিন্তা ভাবনা চলছে। একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছে আমাদের দলের পক্ষ থেকে এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এইটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান বিএনপির এই নেতা। চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। কোন ইস্যু তৈরি করে ঐক্যে ফাটল ধরালে জাতির জন্য ভয়াবহ বিপদ আসবে বলেও হুঁশিয়ারি করেন সালাউদ্দিন আহমেদ। আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কারণে অকারণে রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে সকলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সমস্যা সমাধানে নিজেদের এরিয়ার মধ্যে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পুলিশ অ্যাকশনে গেলে আবার গণমাধ্যম তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারত সহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে। গত 15 বছরে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের সফলতা নিয়ে বলেন, কতটুকু সফল হয়েছে তা বলতে পারবে জনগণ। এছাড়া গতকাল উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আমাদের অনেক বেশি এবং নৌপথেও আপনারা জানেন ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই, সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। দুই একটা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় আধ ঘন্টা। এতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির, আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর 12:10 চলে প্রায় আধ ঘন্টা। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে শরীক হতে ভোর থেকেই লাখো মানুষ জড়ো হতে থাকেন ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন। দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমরা দ্বীন শিক্ষা করার জন্য এবং ইসলাম প্রচার করার জন্য সারা বিশ্বের মানুষ এখানে আসতেছে দলে দলে। প্রত্যেক মুসলমানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শেখার জন্য। মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।
বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। আগামী বাংলাদেশ যেন এক পক্ষ না হয়, সবার বাংলাদেশ হয়। আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করব। যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। 8 দিন বিরতি দিয়ে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন তাবলিগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ক্ষমা আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। এদিকে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। দুপুরে 1:45টার দিকে মোনাজাত শেষ হলে বাড়ির পথে রওনা দেন তারা। বাস, ট্রেন, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে ফিরছেন মুসল্লিরা। তবে সড়কে যানবাহন অপ্রতুল হওয়ায় পায়ে হেঁটে বাড়ির পথ ধরেছেন অনেকে। মুসল্লিদের অভিযোগ, গেটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া অনেকে আবার ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। 3 দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা এবং হত্যা চেষ্টা মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট। খালাস দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 বিএনপি নেতাকর্মীকে। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, রায়ে পক্ষপাতিত্ব করেছিল বিচারিক আদালত। এদিকে রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। 1994 সালে বিরোধী দলে থাকার সময় দেশজুড়ে ট্রেন মার্চ কর্মসূচির অংশ হিসাবে ঈশ্বরদী গিয়ে হামলার শিকার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2019 সালে 3 দশক আগের সেই হত্যা চেষ্টা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত সবাই ছিলেন ঈশ্বরদীর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী। এ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে সবাইকে খালাস দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ এবং প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। বিচারক যখন রায় পড়ে শোনাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে, তখন ঈশ্বরদী বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীর উপচে পড়া ভিড়। আইনজীবীদের ব্রিফিংয়ের আগে হঠাৎই শুরু করেন হট্টগোল। এক পর্যায়ে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো। সাথে সাথে আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। দোষীদের শাস্তি দাবি করেন তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।